প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম অষ্টম অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্ন নং 4 নিয়ে। তো এখানে আমরা প্রথমে আমাদের লেনদেনগুলো দেখতে পাচ্ছি। প্রথমে যদি আমরা লেনদেনগুলো একটু ব্যাখ্যা করি, অর্থাৎ কোন লেনদেনটা আমাদের নগদান বইয়ের কোন সাইডে যাবে, এটা যদি আমরা শুরুতেই একটু ভালোভাবে গেস করে ফেলি, তাহলে পরবর্তীতে অঙ্ক করা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো, 1 তারিখের লেনদেনে বলা হয়েছে নগদ জের। এই জেরগুলো বা যত ব্যালেন্স থাকে, উদ্ধৃত থাকে, প্রত্যেকটাই আমরা ব্যালেন্স বিডি আকারে লিখি। ব্যালেন্স বিডি আকারে আমরা নগদ সাইডে প্রাপ্তি পাশে নগদের ঘরে বসিয়ে দিব। এখানে যেহেতু কোনো ব্যাংকের ব্যালেন্স দেওয়া নেই, শুধুমাত্র নগদের ঘরেই আমাদের বসবে নগদান জেরটা। তারপরে মার্চের 4 তারিখে দেখতে পাচ্ছি সুমন ট্রেডার্স থেকে 5% বাট্টায় নগদে ক্রয় করা হয়েছে। সুমন ট্রেডার্স থেকে 5% বাট্টায় নগদে ক্রয় করা হয়েছে। দেখো এখানে যেহেতু বলেই দেওয়া আছে নগদে ক্রয় করা হলো, তাই আমরা যখন 4000 টাকা এন্ট্রি করব, এই 5% কারবারি বাট্টাকে মাইনাস করে বাকি টাকাটা আমাদের এন্ট্রি করতে হবে। তাহলে দেখো 4000-এর যদি আমরা 5% করি, 4000-এর 5% আসবে 200 টাকা। তার মানে এই 4000 থেকে আমাদের 200 টাকা মাইনাস করে বাকি অংশটা দেখাতে হবে। তাহলে দেখো 4000 থেকে 200 টাকা মাইনাস করলে থাকছে 3800 টাকা। অর্থাৎ যখন আমরা এই লেনদেনটা এন্ট্রি করব, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 3800 টাকার এন্ট্রিটাই দেখাবো। তাহলে এখানে যদি আমরা ক্রয়টাকে নগদান বইয়ে দেখাতে চাই, তাহলে অবশ্যই নগদান বইয়ের প্রদান সাইডে আমাদের ক্রয়টাকে দেখাতে হবে। তাহলে প্রদান পাশে নগদান বইয়ের নগদ পাশে, অর্থাৎ নগদ যে টাকাটা, সেই টাকাটার মধ্যে আমরা দেখাবো 3800 টাকা। এবং এখানে যে 200 টাকা বাট্টা প্রদান করা হয়েছে, এই 200 টাকা কিন্তু আমাদের কারবারি বাট্টা। সো কারবারি বাট্টাগুলো কিন্তু কখনোই আমাদের লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত হয় না বা হিসাবের অন্তর্ভুক্ত হয় না। তারপর দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় করা হয়েছে। সো পণ্য বিক্রয় করলে আমরা কিন্তু সেটাকে আমাদের নগদান বইয়ের প্রাপ্তি পাশে দেখাই। প্রাপ্তি পাশে নগদের ঘরে আমরা লিখব 15,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি ব্যবসায়ের জন্য বা ব্যবসার ব্যবহারের জন্য 3000 টাকার চেয়ার ক্রয় করা হয়েছে। তো আমরা যখন ব্যবসার ব্যবহারের জন্য চেয়ার ক্রয় করি, এটা আমাদের জন্য এক ধরনের আসবাবপত্র। তাহলে আমরা আসবাবপত্র হিসাব লিখব, এবং যেহেতু ক্রয় করেছি, সো আমাদের এখানে প্রদান হয়েছে, তাই প্রদান পাশে আমরা নগদের ঘরে লিখব 3000 টাকা। এরপর দেখতে পাচ্ছি ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনলেন। ব্যবসায় যখন মূলধন আনা হয় বা মূলধন যখন বিনিয়োগ করা হয়, সেটাকে আমরা সবসময় মূলধন হিসাবে প্রাপ্তি পাশে লিখি, প্রাপ্তি সাইডে। তাহলে আমরা নগদের ঘরে লিখব 45,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে এবং 25,000 টাকা চেকে প্রাপ্তি। দেখো এখান থেকে কিন্তু আমাদের ব্যাংকিং যে লেনদেনগুলো, সেটা শুরু হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নগদে পেয়েছি 15,000, তাই প্রাপ্তি পাশে নগদের ঘরে বসবে 15,000 এবং ব্যাংকের ঘরে বসবে 25,000 টাকা। 15 তারিখে লেনদেন নাফিস ব্রাদার্স থেকে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে। তার মানে 25,000 টাকার 50% যদি আমরা করি, তাহলে হবে 12,500 টাকা। তাহলে এই 12,500 টাকার লেনদেনটাকেই শুধু আমরা দেখাবো 12,500 টাকা। এখানে আমরা নগদে ক্রয় করেছি, তাই প্রদান পাশে নগদের ঘরে আমরা লিখব 12,500 টাকা। এবং বাকি যে 50%, অর্থাৎ বাকি 12,500 টাকা কিন্তু আমরা এখনো প্রদান করিনি, তাই সেটা ধারে অবস্থায় আছে বা সেটা পাওনাদার অবস্থায় আছে। তারপর দেখতে পাচ্ছি আরিফ ট্রেডার্সকে পরিশোধ করেছি। আরিফ ট্রেডার্সকে পরিশোধ করা হয়েছে 2,500 টাকা, তাই এটা প্রদান পাশে চলে যাবে। প্রদান পাশে নগদের ঘরে বসবে 2,500 টাকা। তারপরে দেখতে পাচ্ছি আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো। আসবাবপত্রের অবচয় ধরা হলে এটা কখনোই আমাদের নগদ হিসাবকে বোঝায় না বা নগদ লেনদেনকে বোঝায় না, তাই এটাকে কিন্তু আমরা নগদ হিসাবে বা নগদান বইয়ের কোনোটাতেই নিয়ে আসতে পারবো না। এটাকে বসাতে হবে
আমাদের সাধারণ জাবেদার মধ্যে, তাহলে এটা যদি আমরা জাবেদা করি, এটার জাবেদা দাঁড়াবে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এরপর দেখতে পাচ্ছি পুরাতন আসবাবপত্র বিক্রয়। আমরা যখন আসবাবপত্র বিক্রয় করে দিই, এর মাধ্যমে আমরা নগদ টাকার প্রাপ্তি ঘটে বা নগদ টাকা পেয়ে থাকি, তাই আমরা এটাকে নগদান হিসাবে লিখব, অর্থাৎ প্রাপ্তি পাশে নগদের ঘরে বসবে ৮,০০০ টাকা। তারপর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এবং অফিসের প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনটাকে আমরা নর্মাল ভাবেই দেখাই, সো এটা আমাদের প্রদান পাশে চলে যাবে এবং নগদের ঘরে ১,০০০ টাকা। এবার দেখো, এবার বলেছে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে ৫,০০০ টাকা। যদি আমরা অফিসের প্রয়োজনে উত্তোলন করি, সেটাকে আমরা সাধারণত কন্ট্রা এন্ট্রি হিসেবে দেখি, সো এটা আমাদের জন্য একটা কন্ট্রা এন্ট্রি। তাহলে এই কন্ট্রা এন্ট্রিটা কি হবে, আমরা যদি এটার জাবেদা করে ফেলি, তাহলে কন্ট্রা এন্ট্রি করাটা কিন্তু আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তাহলে দেখো, এটার জাবেদা হবে, যদি আমরা অফিসের প্রয়োজনে উত্তোলন করি, আমাদের নগদ টাকার পরিমাণ বেড়ে যায়, তাই নগদান হিসাব হয়ে যাবে ডেবিট এবং ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই দুইটা জাবেদা অনুযায়ী আমরা আমাদের নগদান বইয়ের মধ্যে টাকাটা এন্ট্রি করে দিব। এরপর সবার শেষের লেনদেনে বলা হয়েছে ব্যাংক সুদ এবং সার্ভিস চার্জ ধার্য করলো যথাক্রমে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা। তাহলে দেখো, প্রথমে ৫০০ টাকা এটা হবে আমাদের ব্যাংক সুদ, অর্থাৎ এই টাকার পরিমাণটা আমাদের ব্যাংকের ঘরে বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। এবং এই যে সার্ভিস চার্জ, এটা আমাদের কমে যাচ্ছে, অর্থাৎ টাকাটা আমরা পরিশোধ করে দিচ্ছি, তাই এটা চলে যাবে প্রদান পাশে। ৫০০ টাকার এন্ট্রিটা আমরা দেখাবো প্রাপ্তি সাইডে এবং ১,০০০ টাকার এন্ট্রিটা দেখাবো আমরা প্রদান পাশে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের লেনদেনগুলো। এবার আমরা দেখি আমাদের সৃজনশীল প্রশ্নটাতে কি বলা হয়েছে। প্রথম বলা হয়েছে নগদান বইতে লিপিবদ্ধ হবে না এরূপ লেনদেন জাবেদায় সাধারণ জাবেদায় লিখো ব্যাখ্যা ব্যতীত। অর্থাৎ সাধারণ জাবেদা আমরা প্রস্তুত করব, কিন্তু এখানে আমাদের কোনো ব্যাখ্যা লিখতে হবে না। তাহলে প্রথমে আমরা দেখি কোন কোন লেনদেনটা নগদান বইতে লিপিবদ্ধ হবে না। সাধারণত ধারে কোনো লেনদেন হলে সেটা আমরা নগদান বইতে লিপিবদ্ধ করি না, এবং অনগদ কোনো লেনদেন হলে সেটা আমরা নগদান বইতে লিপিবদ্ধ করি না। এবং এই দুই ধরনের লেনদেনই আমাদের এখানে আছে। যেমন মার্চের 15 এখানে আমরা 50% ধারে করেছিলাম, তার মানে এখানে নাফিস ব্রাদার্স থেকে ক্রয় ১২,৫০০ টাকার এন্ট্রিটা কিন্তু আমাদের ধারে হয়েছে। তার মানে ১২,৫০০ টাকা আমরা এখানে যেহেতু ধারে ক্রয় করেছি, এটা আমাদের নগদান বইতে লিপিবদ্ধ হবে না। এছাড়াও মার্চের ২০ তারিখে আছে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্রের অবচয় ধার্য, এটাও কিন্তু আমাদের নগদান বইতে লিপিবদ্ধ হবে না। তাহলে প্রথমে আসো, ধারে ক্রয় করলে আমাদের জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে আমাদের প্রদেয় হিসাবের নামটা দেওয়া আছে, প্রদেয় হিসাবের নাম হলো নাফিস ব্রাদার্স। তাহলে আমরা নাফিস ব্রাদার্সের কাছ থেকে যেহেতু ক্রয় করেছি, প্রদেয় হিসাবের পরে আমরা ব্র্যাকেটে লিখে দিব নাফিস ব্রাদার্স, তাহলে প্রদেয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। যদি আমরা টাকার অ্যামাউন্টটা বসাতে চাই, তাহলে আমাদের ১২,৫০০ টাকা করে দুইটাতে বসাতে হবে। এবার দেখো, আসবাবপত্রের অবচয় যদি ধার্য করি, তাহলে জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এবং টাকার অ্যামাউন্ট যদি আমরা বলি, তাহলে ৩০০ টাকা। তাহলে এটা গেল আমাদের ক নাম্বার প্রশ্ন। এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। খতে বলা হয়েছে ১ থেকে ১১ তারিখ পর্যন্ত এক ঘরা নগদান বই প্রস্তুত করো। তো এক ঘরা নগদান বইয়ে যেহেতু শুধুমাত্র নগদ টাকার এন্ট্রিটাই থাকে, এটা খুবই সহজ আমাদের প্রত্যেকের জন্য। আমরা এখানে মার্চের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত, অর্থাৎ এই ৫টা হিসাবের জন্য নগদান বই প্রস্তুত করব। তাহলে প্রথমে বলা হয়েছে মার্চ ১ নগদ যে ৭,৫০০, তাহলে এটা হচ্ছে আমাদের এক ঘরা নগদান বইয়ের ছক। আমরা প্রথমে প্রাপ্তি পাশে মার্চের ১, আমরা প্রথমে প্রাপ্তি পাশে লিখব এখানে মার্চ ১ নগদ জের, অথবা এখানে আমরা ব্যালেন্স বিডি লিখে দিব। ব্যালেন্স বিডির পরিমাণ দেওয়া আছে ৭,৫০০ টাকা।
এরপর চলে যায় 4 তারিখ, বলা হয়েছে নগদে ক্রয় করেছি 4,000, 5% বার্তা। তাহলে আমরা এটা চলে যাবে প্রদান পাশে, মার্চের 4 আমরা এখানে ক্রয় করেছি, তার মানে ক্রয় হিসাব লিখতে হবে এবং এখানে আমাদের টাকার ঘর যদি আমরা বসাই তাহলে হবে 3,800 টাকা। কারণ একদম শুরুতে আমি বলেছিলাম এখানে কিন্তু আমরা আমাদের বার্তার প্রদান করা হয়েছে, কারবারি বার্তা প্রদান করা হয়েছে। সো কারবারি বার্তাগুলো কিন্তু কখনোই হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তারপর চলে যাই পরবর্তীতে 8 তারিখ, পণ্য বিক্রয় করা হয়েছে 15,000 টাকা। পণ্য বিক্রয় করলে আমরা সেটাকে দেখাই প্রাপ্তি সাইডে। তো এখানে আমরা বিক্রয় হিসাব লিখব এবং এখানে টাকা বসবে 8,000 টাকা। আচ্ছা, 15,000 টাকা। ওকে, সো এখানে আমরা বসাবো 15,000 টাকা। এরপর চলে যাচ্ছি 10 তারিখ, ব্যবসার ব্যবহারের জন্য 3,000 টাকার চেয়ার ক্রয়। সো চেয়ার যেহেতু ক্রয় করেছি ব্যবসার ব্যবহারের জন্য, সো এটাকে আমরা লিখব আসবাবপত্র হিসাব। তাহলে আসবাবপত্র হিসাব, আমরা চেয়ার ক্রয় করেছি 3,000 টাকা। তাহলে চেয়ার ক্রয় যেহেতু করা হয়েছে, সো এটা প্রদান পাশে বসবে 3,000 টাকা। এরপর 11 তারিখে বলা হয়েছে অতিরিক্ত মূলধন আনলেন। তাহলে অতিরিক্ত মূলধন আনা হলে সেটাকে আমরা মূলধন হিসাবে লিখে দিব। তাহলে মূলধন হিসাব, অতিরিক্ত মূলধন এনেছেন 45,000 টাকা। সো অতিরিক্ত মূলধনের পরিমাণ 45,000 টাকা। এবার দেখো আমাদের সবগুলো লেনদেন আনা হয়ে গেছে 1 থেকে 11 তারিখ পর্যন্ত। প্রত্যেকটা লেনদেন আমরা এখানে প্রেজেন্ট করেছি। এবার ব্যালেন্সিং করার পালা। তো প্রথমে আমরা দেখতেই পাচ্ছি ডেবিট ব্যালেন্সটা বড় এবং এক ঘর নগদান বইয়ে সবসময় ডেবিট ব্যালেন্সের যোগফলটাই দেখবে বড় থাকে, অর্থাৎ ডেবিট ব্যালেন্সটাই সবসময় তৈরি হয়। তাহলে আমরা যদি এই সাইডটা যোগ করি তাহলে এখানে আমাদের টোটাল মূল্য দাঁড়াচ্ছে 67,500 টাকা। এবার দেখো এই 67,500 টাকাকে আমরা এখানে নিয়ে এসে ক্লোজ করে দিব 67,500 টাকা। এবার এই 67,500 টাকা থেকে আমরা একে একে এই অ্যামাউন্টগুলো মাইনাস করব। তাহলে প্রথমে 3,800, তারপর 3,000, তাহলে মাইনাস করলে এখানে আমাদের ব্যালেন্স দাঁড়াচ্ছে 60,700 টাকা। তাহলে এখানে আমরা লিখে দিব মার্চের 31, অর্থাৎ লাস্ট ডেটে আমাদের ব্যালেন্স সিডি নির্ণয় করতে হয়। আমরা এখানে ব্যালেন্স সিডির পরিমাণ পাচ্ছি 60,700 টাকা। তাহলে দেখো পরবর্তী মাসে যখন আমরা ব্যালেন্স বিডি তৈরি করব, ওই যে আমরা 60,700 টাকা ব্যালেন্স সিডি পেয়েছি সেটাই কিন্তু পরবর্তী মাসের ব্যালেন্স বিডি হয়ে যাবে। তাহলে ব্যালেন্স বিডি এখানে দেখতে পাচ্ছি 60,700 টাকা। এরপর তাহলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী হিসাব, অর্থাৎ পরবর্তী কোশ্চেন। এখানে বলা হয়েছে গ নাম্বার, প্রারম্ভিক হাতে নগদ 40,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 15,000 টাকা ধরে 12 থেকে 30 তারিখের লেনদেনগুলো 2 ঘরা নগদান বইয়ে দেখাও। তাহলে 12 থেকে 30 তারিখ, অর্থাৎ এই কয়েকটা হিসাবের জন্য আমরা আমাদের 2 ঘরা নগদান বই প্রস্তুত করব এবং এখানে আমাদের ব্যালেন্সগুলো বলা আছে। প্রথমে হাতে নগদ 40,000 এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, তার মানে ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে 15,000 টাকা। তাহলে এই দুইটা আমরা প্রথমে একটু দেখাবো। আমাদের 2 ঘরা নগদান বই প্রস্তুত করতে বলা হয়েছে। সো 2 ঘরা নগদান বইয়ের জন্য ছক এটা। তাহলে প্রথমে আমরা মার্চের 1 ব্যালেন্স বিডি, এখানে আমাদের নগদ ব্যালেন্স বলা হয়েছে 40,000 টাকা এবং আমাদের ক্রেডিট ব্যালেন্স, ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স বলা হয়েছে 15,000 টাকা। তাই আমরা প্রথমে ডেবিট পাশে বসালাম 40,000 এবং ক্রেডিট পাশে বসালাম 15,000 টাকা ব্যাংকের ব্যালেন্স। এবার চলে যাই আমাদের আসল লেনদেনগুলো বসানোর দিকে। প্রথমে 12 তারিখের লেনদেন, রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে এবং 25,000 টাকা চেকে প্রাপ্তি। তাহলে আমরা এখানে লিখব রাজু ট্রেডার্স, রাজু ট্রেডার্সের নিকট থেকে পেয়েছি, তাই রাজু ট্রেডার্স হিসাব আমরা 15,000 টাকা নগদে পেয়েছি এবং 25,000 টাকা, 25,000 টাকা চেকে, তার মানে 25,000 টাকা ব্যাংকে পেয়েছি রাজু ট্রেডার্সের কাছ থেকে। তারপর 15 তারিখ
নাফিস ব্রাদার্স থেকে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে, তার মানে 12,500 টাকা হয়েছে নগদে। তাহলে এখানে আমরা প্রদান পাশে চলে যাব, মার্চের 15, এখানে আমরা লিখব ক্রয় হিসাব, এবং আমরা এখানে ক্রয় করেছি নগদে 12,500 টাকা। এরপর চলে যাচ্ছি 18 তারিখ, আরিফ ট্রেডার্সকে পরিশোধ করা হয়েছে। তাহলে মার্চের 18 তারিখ আরিফ ট্রেডার্সকে পরিশোধ করেছি, তাই আরিফ ট্রেডার্স হিসাব, তাহলে পরিশোধ করা হয়েছে 2500 টাকা। ওকে, সো পরিশোধ করা হলো 2500 টাকা, তাই নগদের ঘরে 2500 লিখলাম। এরপর আছে আসবাবপত্রের অবচয়। তাহলে আসবাবপত্রের অবচয় কখনোই আমরা নগদান বইতে দেখাই না। পুরাতন আসবাবপত্র বিক্রি করেছি 8,000 টাকা 22 তারিখের লেনদেন। তাহলে যেহেতু বিক্রি করেছি, সো এটা আমাদের প্রাপ্তি পাশে বসবে। আসবাবপত্র হিসাব বিক্রি করে দিয়েছি, তাই আসবাবপত্র হিসাব আমরা বিক্রি করেছি 8,000 টাকার। এরপর 25 তারিখে দুইটা লেনদেন একসাথে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনটাকে যদি দেখাই, প্রথমে আমরা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দেখতে পাচ্ছি 1,000 টাকা। সো এটা আগে আমরা এই পাশে চলে যাব, অর্থাৎ আমাদের প্রদান পাশে চলে যাব। প্রদান পাশে লিখব উত্তোলন হিসাব, যেহেতু আমরা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছি, সো আমরা এখানে ব্যাংকের ঘরে লিখব 1,000 টাকা। বাস, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনের কাজটা শেষ। এবার অফিসের প্রয়োজনে উত্তোলন, আমি বলেছিলাম এটা হবে একটা কন্ট্রা এন্ট্রি। সো প্রথমে আমরা একটু দেখব এটার জাবেদাটা কি। ব্যক্তিগত প্রয়োজন, অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, এবং আমাদের ব্যাংক হিসাব হয়ে যায় ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট, এবং টাকার পরিমাণ 5,000 টাকা। ওকে, তাহলে আমরা ডেবিট পাশে নগদের ঘরে বসাবো 5,000, এবং ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসাবো 5,000 টাকা। এবং প্রথমে আমরা টাকার অ্যামাউন্টটা বসাবো। তাহলে নগদের ঘরে, ডেবিট পাশে নগদের ঘরে প্রথমে বসালাম 5,000 টাকা। তাহলে দেখো নগদের ঘরে যেহেতু বসিয়েছি, আমরা এখানে উল্টো নামটা লিখে দিব, আমরা এখানে লিখব ব্যাংক হিসাব, এবং যদি আমরা তারিখ দেই তাহলে মার্চের 25। আবার এই সাইডে আমরা চলে আসলাম, আমরা এখানে যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, সো আমরা ক্রেডিট পাশে বসালাম 5,000 টাকা, এবং এখানে যেহেতু ব্যাংকের পাশে বসিয়েছি, তাই এখানে নাম লিখব উল্টো হিসাবটা, অর্থাৎ নগদান হিসাব। দেখো যেহেতু দুইটাই কন্ট্রা এন্ট্রি, সো এখানে আমরা সি অথবা ক যে কোনো একটা লিখে দিব। খতিয়ান পৃষ্ঠার ঘরে সি অথবা ক যে কোনো একটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে কন্ট্রা এন্ট্রি চার্জ চলে গেল। এবার মার্চের 30, ব্যাংক সুদ এবং সার্ভিস চার্জ 500 টাকা এবং 1,000 টাকা। প্রথমে আসো ব্যাংক সুদ। আমরা সাধারণত ব্যাংক সুদটাকে ধরে থাকি যে প্রাপ্তি, অর্থাৎ ব্যাংক থেকে সুদ পাওয়া গেল আর কি। তাহলে ব্যাংক থেকে সুদ যেহেতু পাওয়া গেল, ব্যাংক সুদ হিসাব হয়ে যাবে। যেহেতু ব্যাংকে পাওয়া গেছে, তাই ব্যাংকের ঘরে বসবে 500 টাকা। আবার এই সাইডে আমাদের প্রদান করা হয়েছে ব্যাংক চার্জ, সো আমরা এখানে লিখব ব্যাংক চার্জ হিসাব। দুইটাকে আলাদা বোঝানোর জন্য একটা আমরা লিখব সুদ এবং আরেকটা লিখব চার্জ। আচ্ছা, তাহলে ব্যাংক চার্জ হিসাব আমরা ব্যাংক থেকে প্রদান করেছি 1,000 টাকা। এবার দেখো সবগুলো হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে, এবার আমাদের ব্যালেন্সিং করার পালা। তো আমরা প্রথমে ডেবিট ব্যালেন্স, নগদের ডেবিট ব্যালেন্সটা যোগ করব, কারণ সবসময় দেখবে ডেবিট ব্যালেন্সটাই, নগদের ডেবিট ব্যালেন্সটাই সবসময় বড় হয়ে থাকে। তাহলে প্রথমে এটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়াচ্ছে 68,000 টাকা। আচ্ছা, এই 68,000 টাকায় কিন্তু আমাদের এই নগদের ঘরে চলে যাবে 68,000 টাকা। তো আমরা এখানে প্রথমে আগে এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এই 68,000 টাকা থেকে আমরা একে একে মাইনাস করব 12,500 এবং 2,500 টাকা। তাহলে এখানে আমাদের ব্যালেন্স সিডির পরিমাণ দাঁড়াচ্ছে 53,000 টাকা। ওকে, এবার আমরা ব্যাংকের ব্যালেন্সটা বের করব। তাহলে প্রথমে যদি আমরা এইটাকে যোগ করি, দেখো এখানে যোগ করলে আসবে হচ্ছে 25,500 টাকা। তাহলে 25,500 টাকা, এ পাশেও বসে যাবে 25,500 টাকা। আমরা ক্লোজ করে দিব 25,500। এবার 25,500 টাকা থেকে আমরা একে একে মাইনাস করব 15,000
1000, 5000 এবং 1000। তাহলে এখানে আমাদের ব্যাংকের ব্যালেন্সের পরিমাণ দাঁড়াচ্ছে 3500 টাকা। তাহলে দেখো দুইটা ব্যালেন্স নির্ণয় করলাম, এবার আমরা এখানে ব্যালেন্স সিডিটা লিখে দিব। ব্যালেন্স সিডির পরিমাণ দাঁড়াচ্ছে তাহলে 3500 টাকা ব্যাংক এবং 53000 টাকা নগদ। এবার দেখো এই ব্যালেন্সটাই কিন্তু পরবর্তী মাসের ব্যালেন্স বিডি হয়ে যাবে। সো আমরা পরবর্তী মাসের যখন ব্যালেন্স বিডি লিখব, বিডি লেখার সময় প্রথমে নগদের ঘরে লিখব 53000 টাকা এবং ব্যাংকের ঘরে লিখব 3500 টাকা। এটা কিন্তু আমরা একদমই ক্লোজ করব না। এটা যদি আমরা কেউ ভুলেও এভাবে ক্লোজ করে দেই তাহলে কিন্তু আমাদের নাম্বার কাটা যাবে। আমাদের ব্যালেন্সটা ক্লোজ করতে হবে শুধুমাত্র যোগফলটা। দুইটার যোগফল যখন আমরা নির্ণয় করব সবসময় সেটাকেই আমরা ক্লোজ করব। আমরা মনে রাখবো সবসময় যোগফলটাকেই আমাদের ক্লোজ করতে হয়, কখনো উদ্বৃত্তকে আমরা ক্লোজ করতে পারি না। ইভেন আমরা যখন খতিয়ান করব, খতিয়ানের উদ্বৃত্তও কিন্তু কখনো ক্লোজ করতে হয় না। তাহলে দেখো এই ছিল আমাদের নমুনা প্রশ্নের 4 নং প্রশ্নের উত্তরটা। আমরা প্রথমে দেখলাম 1 ঘরা নগদান বই এবং পরবর্তীতে সবার শেষে দেখলাম কিভাবে আমরা 2 ঘরা নগদান বই প্রস্তুত করতে পারি। আশা করছি এই পুরো নগদান বই রিলেটেড সম্পূর্ণ প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।